যে আজকে যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিরজু কেওটের বাড়িতে আসবেন প্রমোদনগর এলাকা, সকাল থেকে সে খবর উঠে গেছিল। আর সেই কারণেই এলাকার বাসিন্দারা তারা প্রত্যেকে এই সরু সংকীর্ণ রাস্তায়, ক্যামেরাম্যান প্রবীর সামন্তকে দেখাতে বলবো যে অনেকটা সরু রাস্তা, মুখ্যমন্ত্রীর কনভয় কিছুটা যাওয়ার পর সেখান থেকে তাকে পায়ে হেঁটে যেতে হয় প্রায় 300 মিটার পথ। সেইখানে দেখা গেছিল যে দুধারে প্রচুর মানুষের ঢল। যে ছবিটা গতকাল আমরা দেখেছিলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ আছড়ে পড়েছিল, তাকে লক্ষ্য করে চোর স্লোগান, জুতো ছোড়া হয়েছিল, কাদা ছোড়া হয়েছিল, ঠিক এই পথে আজকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য যেমন মানুষজন অপেক্ষা করেছিলেন, এবং মুখ্যমন্ত্রী যখন চলে যাচ্ছে তাকে বিদায় জানানোর জন্য, তাকে সম্ভাষণ জানানোর জন্য প্রচুর মানুষ তারা রাস্তায় নেমে পড়েছিলেন। এবং মুখ্যমন্ত্রী গাড়ির দরজা থেকে বেরিয়ে হাত নেড়ে ঠিক স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তাদের সাথে কথা বলেছেন। এবং যারা রাস্তার দুধারে দাঁড়িয়েছেন, তিনি যখন পায়ে হেঁটে আসছিলেন প্রত্যেকের অভিবাদন গ্রহণ করেছেন এবং প্রত্যেকের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছেন। কিন্তু যেভাবে বিরজু কেওটের মৃত্যু হয়েছিল এবং মৃত্যু অর্থাৎ থানার লকআপে মৃত্যু, এবং সেই ঘটনায় মুখ্যমন্ত্রী আজকে পরিবারের সঙ্গে দেখা করার পর সরাসরি উত্তর 24 পরগনা জেলা শাসকের নেতৃত্বে তদন্ত কমিটি হবে এটা জানিয়ে গেছেন, এবং মুখ্য সচিবকে তিনি নির্দেশ দেবেন এবং পরবর্তীকালে আজকে বিকেলবেলায় সেই অর্ডার বেরিয়ে যাবে এবং সেই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হবে। তার পাশাপাশি হালিশহর থানার যিনি আইসি, তাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের লাইনে ক্লোজ করা হয়েছে, তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এবং থানার লকআপেই যে বিরজু কেওটের মৃত্যু হয়েছে সেটা অস্বীকার করা যায় না, সেটা মুখ্যমন্ত্রী প্রায় স্বীকারও করে নিয়েছেন যে যেহেতু থানার লকআপে মৃত্যু হয়েছে এবং তার দায় পুলিশকে নিতে হবে, এবং সেই মতোই তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তিনি পরিষ্কার নির্দেশ দিলেন যে থানার আইসিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের লাইনে ক্লোজ করা হচ্ছে এবং তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হচ্ছে। এবং তিনি যেটা আজকে এসে জানালেন যে খুব তাৎপর্যপূর্ণ, যে তিনি আজকে এখানে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। কাঁচরাপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তার স্বামী বিরজু কেওটের মৃত্যুর ঘটনা, এবং পরিবারের তরফ থেকে অভিযোগ ছিল যে হালিশহর থানার লকআপের মধ্যে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। আর সেই কারণে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এসে পরিবারের সঙ্গে কথা বলেন। প্রায় 10 মিনিট তিনি ছিলেন, এবং যেহেতু তার 2 সন্তান রয়েছে, 2 সন্তানের ভরণ পোষণের এবং লেখাপড়ার জন্য তার স্ত্রীকে এই মুহূর্তে মাসিক 15,000 টাকা বেতনে চাকরি দিচ্ছেন, পরবর্তীকালে তাকে স্থায়ী পদে নিয়োগ করা হবে এই আশ্বাসও দিয়ে গেছেন। এবং মুখ্যমন্ত্রীর যে ফান্ড, সেই ফান্ড থেকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এবং তিনি যেটা জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে কথা বলেছেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি শোকস্তব্ধ পরিবারের সদস্যদের তিনি আশ্বস্ত করেছেন। এবং গতকাল যে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন, চূড়ান্ত ক্ষোভের মুখে পড়েছিলেন, এটাকেও তিনি কটাক্ষ করেছেন যে তৃণমূল সরকারের আমলে 300-রও বেশি বিজেপি কর্মী খুন হয়েছিলেন। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তখন কোনো কর্মীর বাড়িতে যাওয়া তো দূরের কথা, এবং ক্ষতিপূরণের প্রশ্নও ওঠেনি। সুতরাং এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে তিনি মানবিক আচরণ করেছেন, এবং সেই কারণে তিনি মুখ্যমন্ত্রী পরিবারের সাথে কথা বলেছেন, 10 মিনিট ছিলেন। তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং, জগদ্দল, নৈহাটির বিজেপি বিধায়ক এবং স্থানীয় বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। এবং তারপরে তিনি 10 মিনিট দেখা করলেন সমীরণ মুখ্যমন্ত্রী, এবং তিনি কিন্তু আশ্বাস দিলেন যে পুলিশের গাফিলতি প্রমাণিত, এই কারণে আইওকে সাসপেন্ড করা হচ্ছে, আইসিকে ক্লোজ করা হয়েছে। পুলিশি হেফাজতে যে মৃত্যু হয়েছে এটা সত্যি, কতটা অত্যাচার হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট দেখেই বোঝা যাবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন। আমি ফিরে গিয়েই করে দেবো ফাইলে সই।
মৃত তৃণমূল কর্মী বিরজু কৈয়ত তার পরিবারের সদস্যদের সঙ্গে আজ দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কাঁচরাপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জিনি শর্মার স্বামী ছিলেন। প্রাক্তন পুরপ্রধান এবং তৃণমূল নেতা কমল অধিকারীর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন বিরজু। তোলাবাজি সহ একাধিক অভিযোগে শুক্রবার এই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি শনিবার ভোরে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কর্মী বিরজু কৈয়ত। এরপর তাকে জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর এখানেই পুলিশের বিরুদ্ধে হেফাজতে পিটিয়ে মারার অভিযোগ তুলেছেন মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরা, যাদের বাড়িতে আজ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওসিকে ক্লোজ করা হয়েছে লাইনে এবং যে আইও তাকে সাসপেন্ড করা হয়েছে। এবার আর কি দেখুন, আমার হাজবেন্ড যে মারা গেছে তার তুলনায় এই সাসপেন্ড করা বা তাকে বসিয়ে দেওয়া এটা কোনো সলিউশন নয়। আমি চাই তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, তাদের ফ্যামিলির লোকও বুঝুক যে আমি চাইছি না তাকে মেরে ফেলা হোক, সেটা নয়, কিন্তু তার শাস্তিটা হোক, যাতে আমার মতন তারও বাড়ির লোক বুঝুক যে যার কোনো দোষ নেই সেই নিরপরাধ মানুষকে এরকম ভাবে পিটিয়ে মেরে ফেলা কোনো সাধারণ মানুষের উচিত নয়। তারাও তো মানুষ যারা মেরেছে। মুখ্যমন্ত্রী কি বললেন, কথা কি হলো? আমাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমি বিচার পাবো, আর উনি আমার বাচ্চাদের জন্য বলেছেন যাতে আমি ভবিষ্যতে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। উনি যে এলেন, আপনি তৃণমূল করেন এবং মুখ্যমন্ত্রী আজকে আপনার কাছে এলেন, আপনার কি বক্তব্য ছিল তার কাছে? প্রথমেই আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর থাকা আমাদের এই কাঁচরাপাড়া পৌরসভার তৃণমূলের। তো থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। যেহেতু আমি অন্য পার্টি করতাম, মানে বিরোধী দল করতাম, আর উনি এখন বর্তমান সরকারে আছেন, উনি আমার জন্য এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। শুধু এই যে আমার বিচারটা সবার আগে চাই। যে আপনি ভরসা রাখছেন, মানে বিজেপির মুখ্যমন্ত্রী তার উপর তৃণমূল কর্মী, আপনি ভরসা? তো এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মানে মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে আমিও এখন বর্তমানে কাউন্সিলর নই, বা আমি এখন বিরোধী পার্টি নই, কেন যেটা চলে গেছে সেটা তখন আমি ছিলাম কাউন্সিলর, এখন তো আমি প্রাক্তন সাধারণ মানুষ। তো সেদিক থেকে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। দিদি আপনাদের একটা চাকরির কথা বলেছে, আপনি কি সেটা গ্রহণ করছেন? দেখুন, আগে আমার বিচার চাই। আজ বললেই যে কাল আমার বিচার হচ্ছে বা কালই আমি চাকরি করতে চলে যাচ্ছি, ব্যাপারটা তো এমন নয়। তো সেক্ষেত্রে এটা লেন্দি প্রসেস, আগে আমার বিচার চাই, তারপর আমি আমার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে। আপনার কি সন্দেহ মনে হচ্ছে এই পুরো ঘটনা নিয়ে? আপনার কি বক্তব্য? মুখ্যমন্ত্রীকে যে অভিযোগটা, একটা অভিযোগপত্র আপনি লিখে দিয়েছেন, আমি দেখলাম, কি আছে ওখানে? অভিযোগপত্রতে লেখা আছে যে আমার হাজবেন্ডকে ওরা কিভাবে মেরেছে, কোথায় কোথায় ক্ষত আছে, তার ওর হাত দুটোকে, মানে এই হাত দুটোকে বেঁধে মারা হয়েছে, এইখানে দড়ির একটা স্পট আছে, পায়েও বেঁধে মারা হয়েছে, এমনকি যতদূর পায়ের নিচে কালো কালো হয়ে গেছে, সম্ভবত গরম জলের ওপরে হয়তো ওর পাটা রাখা হয়েছিল, আর পেরেক দিয়ে মারা হয়েছে। ঠিক এই পোর্শনে দুটো ফুটো আছে, পেরেক যেরকম ঢুকে গেলে ফুটো হয়, দুদিকে ওখান থেকেও ব্লিডিং হচ্ছে, আর কানের এই সমস্ত জায়গা পুরো পশ্চাৎ অংশ পুরো রক্ত হয়ে জমাট বেঁধে গেছিল কালো। ওনাকে যে গ্রেফতার করা হয়েছিল সেটা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য তার পিছনে ছিল? রাজনৈতিক উদ্দেশ্য ছিল না ছিল এফআইআর এর কোনো নাম নেই, আমাদের সাথে পুলিশ কর্তৃপক্ষ থেকে কোনো রকম কোনো যোগাযোগ কিন্তু করা হয়নি। যেহেতু আমার হাজবেন্ড ভোটের পরে বাড়ি ছিল না, আমরা যেহেতু তৃণমূল করতাম, ওইখান থেকে ওকে তুলে আনা হয়, আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে কোনো রকম ভাবে ওই তুলে আনা থেকে শুরু করে ওকে হসপিটালে ফেলে রাখা অবধি, এই অবধি কোনো রকম ভাবে পুলিশ প্রশাসন থেকে আমার সাথে কোনো বা আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করেনি। যা করেছি আমরা নিজে। এই পুলিশের ডিজি এবং সিপি তারা আপনাকে বিচার দেবে, এটা আপনি ভরসা রাখছেন? ডিজি যেহেতু এখন সরকার রে এনারা আছে, বা এই যে পুলিশ প্রশাসন যারা আছেন, আমি তো বলছি না সব পুলিশই খারাপ, সেটা কোনোদিনও হতে পারে না। তো সেক্ষেত্রে আমি হালিশহর থানার যে প্রশাসন আছে আমি তাদের ওপর দোষটা দিচ্ছি, কিন্তু তা বলে সব পুলিশ তো খারাপ হতে পারে না। তো সেক্ষেত্রে এই পুলিশের ওপর যদি আমরা সাধারণ মানুষের ভরসা না রাখি, তাহলে আমরা বিচার কি করে পাবো? আমাকে তো ভরসা রাখতেই হবে। কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন, আপনাদের সঙ্গে কোনো কথা হয়েছে? আপনার সঙ্গে দেখুন, প্রত্যেকটা বাড়িরই কিছু নিয়ম রিচুয়ালস থাকে, তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের এই বাড়িরও কিছুক্ষণ, আমরা কালকে
মানে বাড়ির সকলে প্রত্যেকেই 12 ঘন্টা আমরা নির্জলা উপোস করেছিলাম। তো তার মধ্যেই আমি অসুস্থ হয়ে পড়ি। সেক্ষেত্রেই আর টোটাল কাজটাই যেহেতু আমার ভাসুর করছেন, তো সেই জন্য উনি ছিলেন। আমি দেখুন 2টো বাচ্চা আমার, তাদেরকেও তো আমার সামলাতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এই যে কেন আমি বারবার বলছি যে আপনাদের কাছে আমি এতক্ষণ এই যে একই কথা বারবার, আমার কষ্ট সেটা তো বলে আমি রিটার্ন পাবো না। আমি যে বারবার একই কথা বলছি সেটা আমি বুঝতে পারছি যে আমার ভিতরে কি হচ্ছে, বা চোখের সামনে তো আমার সেই জিনিসটাই ভাসছে যেটা আমি ওকে ওই বেডে গিয়ে দেখে চোখে ফেলে রেখে চলে গেছিলো। সেটা একটা মানুষ হিসাবে আমি একই কথা কতবার বলবো, আমি তো নিজে অসুস্থ হয়ে পড়বো না। তো সেই জন্যই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। অবশ্যই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা হয়েছিল সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য কিছু? দেখুন, আমি তো বললাম উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষ যেটা করেছে সেটা প্রাপ্য নয়। কেন কোনো মুখ্যমন্ত্রী প্রাক্তন হোক, আরও প্রাক্তন হোক, তার ওপর এরকমভাবে মানে যে মানে পাবলিক যা করেছে সেটা উচিত না। কারণ যখন উনি মানে মুখ্যমন্ত্রী ছিলেন ভুল ত্রুটি সেটা তখনকার বিষয়, সেটা পাবলিক বুঝবে। এইভাবে কোনো মানুষকে হেনস্থা করা উচিত না। আপনি চাইছেন বিচারটা? আমি লাস্ট বিচার চাইছি, ব্যাস, আমার আর কিছু চাই না। একটাই প্রশ্ন, একটাই বক্তব্য, উনি বিচার চাইছেন এবং তার বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর তিনি ভরসা রাখছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, আর এই পুরো বিষয়ে যে বিচার প্রক্রিয়া চলবে তাতে বর্তমান মুখ্যমন্ত্রী তাকে যে আশ্বাস দিয়েছেন তার উপর তিনি ভরসা রাখছেন এবং তিনি চাইছেন যে তার স্বামীর সঙ্গে যে ঘটনা যদি ঘটে থাকে, কিছু ঘটনা, তার যেন উপযুক্ত বিচার হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।